ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন আপাতত সুস্থ আছি। আসলে এতদিন আমরা কন্ট্রোভার্সি ভিডিও কেন দিতে পারিনি সেটা তোমাদের কাছে প্রথমে একটু ক্লিয়ার করি। যে এক তো ডক্টর ম্যাডাম মারা গেল, বাচ্চা মেয়ে, সে স্বপ্নটা তার পূরণ হলো না। সেই সময় খুব ভেঙে পড়েছিলাম, এখনও মন খুব খারাপ তার মা বাবার জন্য। তা মেয়েটা যাতে জাস্টিস পায়, এই সব কারণে আমরা ভেবেছিলাম হয়তো কন্ট্রোভার্সি আর করা হবেই না। কিন্তু যা চলছে ওয়াইটিতে, সেখানে মুখটা না খুলে আর থাকতে পারলাম না। তা কাদের নিয়ে বলতে এসেছি থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। তাহলে চলো স্টার্ট করা যাক। মা অসুস্থ ছিল, আমিও একা, আমার তো ভালো লাগে না একা বসতে, কারণ আমরা দুজন না বসলে সেইভাবে কন্ট্রোভার্সি ভিডিও করা হয় না। তার মধ্যে অনেক কিছুদিন ধরে অবজার্ভ করছি, অনেক ধরনের কন্টেন্ট এসেছে, অনেকের লাইফে অনেক প্রবলেম চলছে। প্রথমত তো এদিকে সবাই রাতের দখলে বেরোচ্ছে, মমিতা দেবনাথ মানে ডক্টর মমিতার এরকম অবস্থা। এখনো অভয়া বলছে বলে অভয় বলবো আমরা, কারণ আসল নামটা নেব না। ওই অভয়া বা তিলোত্তমা, সেখানে কিছু মানুষ ওয়াইটিতেও দেখছি, এদিকে মহিলাদের জন্য এত দেখাচ্ছে রাস্তায় বেরিয়ে, এদিকে ওয়াইটিতে যে মেয়েগুলো মানে এইভাবে সাফার করেছে, যারা ভিকটিম, তাদেরকে দিনের পর দিন খিস্তি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে। তাহলে কোথায় আমরা মেয়েরা এখনো স্বাধীন হয়েছে? সেটা কারা বলছে? সেই মেয়েরাই। একটা মেয়েই হয় মেয়েদের মানে যার নয় তাই বলে বলা, যে বলে না কথাতে আছে, মেয়েরাই মেয়েদের শত্রু। একটা মেয়ে যদি সুখে থাকে সেটাও একটা মেয়ে সহ্য করতে পারে না। আবার একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে বা নিজে কিছু একটা করছে, মেয়েদেরকে পদে পদে অপমান করা হয়, তাদেরকে সব সময় উল্টো পাল্টা বলে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওয়াইটিতেও তাই হচ্ছে। এত দিন ধরে একটা স্টোরি চলে আসছিল, এই যাচ্ছে এই আসছে, এই শাশুড়ি খারাপ, এই এ খারাপ, খিস্তি খামারি। ফাইনালি তাদের দি এন্ড হয়েছে। তবে আমি এখনই দি এন্ড বলবো না, কারণ 6 মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না। ওই যে পাঠা বসে বললো, আমি পাঠাই বলবো ওকে, ওই যে বসে বললো না যে ডিভোর্স এন্ড, কারণ ডিভোর্স ডান হয়ে গেছে। যতক্ষণ 6 মাস পরে গিয়ে আরেকটা সাইন না হবে, আমার মতে, আমি যেটুকু জানি, আমার মনে হয় না যেটাকে ডিভোর্স বলে। ওকে কেন পাঠা বলছে? আগে খুব ভালোবাসতাম, বেটা বেটা করতাম। ও দিদি বলা, কাকিমা বলা। ওর যখন 1 লাখ হয়নি তখন ছেলেটা হয়তো আমাদের মানে মনে হতো ছেলেটা ভালো। ওর যে পেটে পেটে এত দুর্বুদ্ধি, এটা তখন ভেবে উঠিনি। ওর মানে হয়তো আমাদের কমিউনিটি দিয়েছে, এ করেছে, তোমরা হয়তো বলবে যে বেইমানি করছো, কখনো না। ওর স্বভাব চরিত্রের জন্য আজকেও সবার কাছে খারাপ হয়েছে। আজকে একটা মেয়ে, রিমি নাম নিয়ে বলছি, বাচ্চা মেয়ে, আমাদের মানে আমার মেয়ের থেকে তো ছোট, কতটা চেষ্টা করেছে যে ওই ছেলেকে ভালোবাসতো বলে মন থেকে। সেখানে বারবার যাওয়া, সেখানে অ্যাডজাস্ট করা। ও তো ওইভাবে মানুষ হয়নি। তাহলে তার মায়ের বা তার উচিত ছিল না কি যে মেয়েটাকে কিছুটা হলে প্রথম একটু ওদের বাড়ির মতোই করে রাখি? ওই সেটা তো করেনি। ওখানে গেলেই পুরো কাজের লোকের মতো দেখাতো ওকে। আর রিমির মধ্যে কিন্তু বিন্দু মাত্র অ্যাটিটিউড নেই। অনেকে বলে অ্যাটিটিউড, এটা ফালতু কথা বলো। কারণ যদি অ্যাটিটিউডই থাকতো তাহলে এতবার হাজবেন্ডের কাছে গিয়ে লাথি খাওয়ার পরেও কিন্তু বারবার যেত না। যতবার যেত ওকে নয় ফাঁসানোর চেষ্টা, নাহলে ওর মাকে দিয়ে বাবাকে দিয়ে ওকে জোর করে বসিয়ে উল্টোপাল্টা বলানো, তারপরেও মেয়েটা চেষ্টা করে গেছে। কথাতে আছে না যে স্বামীর ঘর করতে, তোমাদের কথাতে, স্বামীর ঘর করতে গেলে সব মেনে নিতে হয় মুখ বুঝে। এখানেই ভুল করো তোমরা। যেখানে যেটা ভুল, ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে শিখতে হবে। তাহলেই আমরা মেয়েরা বলতে পারবো যে আমরা সত্যি ইন্ডিপেন্ডেন্ট বা রাত দখল করতে পেরেছি। শুধু রাত দখল বাইরে হলে হবে না, ঘর থেকে শুরু করো। কারণ যারা এখনো না, অনেক মেয়েরা বা বউরা এসে বড় বড় জ্ঞান দাও রিমির লাইভে বা ওই ছেলেটার লাইভে গিয়ে বা ভিডিওতে গিয়ে, যে ওকে ভালো বলছো কেউ, আবার ওখান থেকে ঘুরে এসে তোমরাই আবার একে বলছো ভালো। তোমরা আগে ঠিক করো যে তোমরা কি চাও। কারণ তোমরা অনেকেই হয়তো বাপের বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে, আর যেতে পারবে না। তোমাদের রাগটা তোমরা গিয়ে তাদেরকে শোনাও। তোমরা পারো না কি যে আমরা কষ্ট পেয়েছি বলে আর একটা মেয়ে যাতে কষ্ট না পায়, সবাই একজোট হই। রিমির কমেন্ট সেকশনে গিয়ে তোমরা বলো চলে যাও বরের কাছে। কোন বর যে নিজে ডিভোর্স দেওয়ার জন্য রেডি, সেখানেও আবারও ফেরত যাবে? অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আবার এখন ফেরত যাবে বরের কাছে থাকার জন্য? একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, ওই সময় যখন রিমি ওখানে ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওরা কোথায় যাচ্ছিল একটা ঘুরতে, স্টেশনে এসে এও লাইভ চালু করেছে, ওদিকে ঈশানীও করেছে। ঈশানী কিছু বললে পাঁঠাটার গায়ে লাগছে না। যেমনি তোর তো এটা বউ, তোর সঙ্গে থাকছিল, ও যখনই কিছু একটা বলছে, শোনো তুমি শোনো, এটা হচ্ছে, ওকেও বারণ করে দাও। ওই পাঁঠা কি বললো যে তুমি চুপ করে যাও না, তোমার কি দরকার ওকে বলা? তাহলে এরকম যদি দোনোমনো থাকে কোনো সংসারে, তোমাদেরকেই আমি জিজ্ঞাসা করছি ভিউয়ার্সদের, যে তোমরা পারবে সেখানে সংসারটা করতে? আর তারপরে বেবি তো হয়ে যায়নি, একটা বেবি হয়ে যাওয়ার পরে অনেক মেয়েরা ভাবে যে আমি এখন বেরিয়ে কোথায় যাব। তাও অনেক মেয়েরা আছে যারা নিজেরা সবল, যারা নিজেরা চাকরি করে, জব করে বা সেটেলড আছে, তারা বাচ্চা সমেত বেরিয়ে আসে, কারণ কেউ সহ্য করে না। আর একটা কথাও মনে করিয়ে দিই, লাস্ট যখন ওই যে চক্রবর্তী ম্যাডামের কথায়, ওর মা ভেবেছিল, মেয়ের মা তো, যে বিয়ে হয়েছে আমাকে অষ্টক্ষণ ও জ্বালায় যে বরের কাছে যাবো, বরের কাছে যাব। তখন ওরমই ছিল মেয়েটার মন, যে বরের জন্য আকুলি বিকুলি, যার জন্য নিজেদের আত্মীয়র সঙ্গে ঝগড়াঝাটি করেছে।
তো সেই সময় চক্রবর্তী ম্যাডাম যখন ফেলে আসলো, ও প্রথম বললো ওখান থেকে যে আমি থাকতে চাইনি, উনি আর আমার মা মিলে জোর করে দিয়ে গেছে। ও তো ছিল, থেকে কি করলো সেটাও তোমাদের অজানা নয়, আমাদেরও অজানা নয়। লাইভ করেছে কেন? ওকে বলা হয়েছিল সবাই মিলে ওই গ্রুপের, তুই লাইভ করবি, তুই সবটা দেখাবি। সেখানে কি দেখাচ্ছে? ছেলেটা উস্কাচ্ছে, মা উস্কাচ্ছে, একের পর এক সব ট্যাবলেট খাওয়া, কোথাও ফিনাইল খাওয়া, এসব বললো। আদৌ তো ওটা ফিনাইল নয়, ওটা মিল্ক পাউডার নাকি গোলা ছিল। তাহলে তোমরা বলো, একটা বাচ্চা মেয়ে সেখানে থেকে তাকে দোষারোপ করা হচ্ছে ওই শাশুড়ি, ওই মেয়ে আমাদের মেরে ফেললো, সবাইকে ওষুধ দিয়ে দিয়েছে। তোমরা হলে পারতে? যখন ঈশানী ছিল, ঈশানীকে উল্টো পাল্টা বদনাম দিয়ে ওই সময় ডিভোর্স করেছে। এখন আবার সব ভুলে গেছে, ওই মেয়েটিও ভুলে গেছে ওর সাথে কি হয়েছে, এর বাড়িও ভুলে গেছে। এখন জন্মের খারাপ হচ্ছে রিমি এদের চোখে। কিন্তু রিমি যেভাবে ভালোবেসেছে, ও কিন্তু অন্য কোনো ছেলের সাথে মিশতেই পারে না, যেহেতু ও প্রীতমকে এত ভালোবেসেছে পাঠাকে। ওই ছেলেটা বুঝবে, ও দেখছে তো ভিউজ নেই, আবার ওই ছেলে ফিরবে। ওকে কেউ বললে ওর গায়ে লাগে। রিমি ওর জীবনে কিন্তু লক্ষ্মী। যখন রিমিকে নিয়ে যাবে, এই যে সেদিন যে ভিডিওটা করেছিল, কল করেছিল রিমিকে, সেদিনের ভিউজটা দেখেছো তোমরা? আর এমনিতে যে ওই একটাকে মেয়ে মুটি কি একটাকে নিয়ে করছে ভিডিও, বলতে বাধ্য হলাম, মোটেও মানায় না, মনে হয় ওর দিদি ওঠা। আবার বলছে আমার বন্ধু সব ফ্রেন্ডস, তোমরা আমাকে উল্টো পাল্টা বলো না। তো চরিত্রটাই তো তাই, যখনই যে মেয়ে চলে যায় আবার একটা মেয়ে এসে যায়, তা তোকে ভালো বলবে কি করে? ওই 63 বুড়িকে আজকে আমি বলতে বাধ্য হলাম, ওই পাঁঠার মাকে 63 বুড়ি, এতদিন বলিনি, কবিতা বোন বলে সম্মান করতাম আমি। ওটাকে কেন বলেছি? যে ও যদি ঠিক হতো না মা হিসেবে, ছেলেটার এত দুর্ভোগ ওর জীবনেও ঘটতো না। মা ঠিক নয় ওই বাড়িতে, মা সমান নে প্রশ্রয় দিয়েছে ওই ছেলেকে, দুটো বিয়ে, একটাকেও টেকাতে পারলো না ওই মার কারণে। আবার কি কথায় কথায় বলে মেয়ের মা খারাপ, যে ইয়েকে পিঙ্কি কাকিমাকে দিয়ে কম কথা শুনিনি ওই সময়। তা একটা কথা বলি, ছেলের মাদেরকেও বলছি যারা ভিডিও দেখেন, খারাপ ভাবে নেবেন না। তবে একটা কথা বলি, বিয়ের পর থেকে যদি আপনারা হস্তক্ষেপ করা বন্ধ না করেন, কোনো ছেলের সংসার টিকবে না। এই 63 বুড়ির ছেলেরও সেম অবস্থাটাই হলো। কারণ জবের থেকে উনি ঢুকে পড়েছে, তবের থেকে ছেলের সংসার ধ্বংস, সে আগেরটা হোক আর এটা হোক। যে কারণ তার জন্য তার নিজের হাজবেন্ডের কাজটা গেছে, পালিয়ে পালিয়ে বেড়াতে হলো। সেই সময় ওই মেয়েগুলোর বাড়িতে গিয়ে উঠেছিল, সেটা একটা লজ্জা নয়? আজকে যখন রিমিকে নিয়ে সে বেড়াতে যাচ্ছে মাটাটা, তখন কি করলো? মিষ্টি নিয়ে যায়নি, সেই ছুতো দেখালো। আদৌ তো তা নয়, ওনাদের ধান্দা হচ্ছে ওই মেয়েটা পাগল, ওর সঙ্গে গেছে আমার ছেলে, কিছু হয়ে যাবে। মরা কান্না কাঁদলো। সেখানে অনেকেই বলেছিল, সেখানে দোষ হলো কি আমার মেয়ে, আমি কেন বলেছি বিয়ে হয়েছে আমার সঙ্গে বসে কেন কথাটা বলেছে। সে সময় কিমার কত কথা, তারপরে দেখলাম কিমা পর্যন্ত ওদের নিয়ে যা নয় তাই বললো। দেখো ভিউয়ার্সদেরকে বলছি, যারা আমাকে ভালোবাসো তাদেরকেও, যারা হেট করো তাদেরকেও, আমি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে ভালোবাসি। তাতে আমি যদি জন্মের খারাপ হয়ে যায় লোকের কাছে, আমার কাছে সেটাই ভালো। কিন্তু আমি জানবো যে আমি সত্যিটা বলেছি। যেখানে দেখছি যে হ্যাঁ ওই মহিলার জন্য তার ছেলের সংসারটা হচ্ছে না, সেখানে আমি মুখ বুঝে থাকতে পারিনি, তাই বলেছিলাম যে মরা কান্না কাঁদতে বসেছে। এক সময় আমরা যখন প্রথম কন্ট্রোভার্সিতে আসি, তখন বুঝতাম না যে কন্ট্রোভার্সিতে কাকে কতটা কি বলতে হবে, কাকে কিভাবে বলতে হবে। সবাই বলতো, আমরাও বলেছি, পিঙ্কিকে বলেছি, ওর বোন আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে, অনেক কিছু। সেসব পুরোনো কথা আমি টানতে চাই না। রিমির ছোট কাপড় পরা নিয়েও বলেছি, কেন যে একটা মা হয়ে মেয়েকে কেন বিয়ে হওয়ার পর রাস্তায় নাচাচ্ছে, কেন স্টেশনে নাচাচ্ছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ওই মেয়েটা যেভাবে তৈরি হয়েছে ওইভাবেই ওকে এগিয়ে নিয়ে চলো। কারণ ও যেটা চায়, যে দিক দিয়ে উঠতে চায়, ওকে সেইভাবে। আর এবার জীবনে তাকেই অ্যাকসেপ্ট করিস রিমি, যে তোকে তোর মতো করে অ্যাকসেপ্ট করবে। ওই বিয়ের আগে দেখবে শর্টস পরে স্টাইলিস্ট মেয়ে, বিয়ের পরে নিয়ে গিয়ে গাইয়া কাজের লোকের মতো করে রাখবে। এইরকম ছেলে দেখে আর বিয়ে বলার সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হবি না, যে তোকে তোর মতো করে অ্যাকসেপ্ট করুক। তুই যা ভালোবাসিস, যেভাবে থাকতে চাস, সেইভাবে যে ছেলে রাখবে সেই ছেলের সাথে বিয়ে করবি। যে পরপর মেয়েটা কোনো ছেলের সঙ্গে রিলস করলে, মেয়েটা কারোর সঙ্গে কথা বললে, মেয়েরা খারাপ, ছেলেরা খারাপ না। ধোয়া তুলসী পাতা। এই যে তোমরা বলো রিমি নাকি ছেলেদের নিয়ে কারোবার, রিমি নাকি ছেলেদের সাথে ঘোরা ফেরা নোংরামো করে, এই যে ঈশানী, এর জন্য কতগুলো ছেলে জীবন নষ্ট হলো। এই যে মাঝখানে প্রথম দিকে, মাঝখানে না স্টার্টিং এর দিকে শুনেছিলাম একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তারপরে শুনলাম সেই ছেলেটার সামনে ওই পাঁঠার নাম নিয়ে পাঁঠার সাথে ঘোরাতে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বিট্টুর সাথে খেললো, খেলে বিট্টুকে ছেড়ে দিল। ওই সময় পাঁঠাকে দেখানোর জন্য মিশেছিল। সৌরভ অ্যাডভোকেট, তার সাথে মিশলো, এখন ইনস্টাগ্রামের আধা ভিডিও ডিলিট। তারপরে কি মিথ্যে কথা পুরো জনতাকে জানিয়েছে যে ওরা নাকি রেজিস্ট্রি করেছে। এদের কাছে শাখা সিঁদুরটা হচ্ছে খেলার বসে। কি চক্রবর্তী ম্যাডাম, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাকেও কতটা ঘোল খাইয়ে ছাড়লো। রিমি না হয় ঘোল খায়, রিমির মা খারাপ। ওই মেয়েটা আপনি প্রথম বলছিলাম ফাঁসানি করে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তারপরে আমরা শুনলাম আপনি ও আপনার দলের সবাই ওকে নিয়ে নাচছেন, মেয়েটা ভালো।
একজনকে কি রেজিস্ট্রি করেছে, বিয়ে হবে, ওকে নিয়ে তোমরা টেনো না। তারপরে আপনিই কিন্তু বলতে বাধ্য হলেন যে আমি কিছু জানতাম তোমাদের রেজিস্ট্রি হয়েছে, তুমি কেন মিথ্যেটা বলেছো আমাকে। তখন ওই মেয়েটা হেসে কি বলছে, না না দিদি তোমাকে বলতে ভুলে গেছি, আমাদের রেজিস্ট্রি হয়নি। তাহলে আপনি বুঝতে পারছেন তো, আপনি তো একটা সত্যি শিক্ষিতা মানবাধিকারিণী একজন ম্যাডাম, তা আপনি ঘোলটা খেলেন কি করে? তা আমরা বলেছিলাম মনে আছে, এটা ওয়াইটি, এখানে কন্ট্রোভার্সি জগতে আপনি ঢুকে পড়েছেন, আপনি তলিয়ে যাবেন, তাই যে কিন্তু গেছেন। আর রিমির সাথে এত তোমাদের দুশ্মনী, রিমিকে এত কথা বলো, এই ঈশানী যে প্রতিটা ছেলেকে ধরে কিছুদিন ইউজ করে ছেড়ে দেয়, সেগুলো তোমাদের চোখে পড়ে না? এই নিয়ে কতগুলো হলো, এমনকি পাঠার সাথে মেশার আগে ওর অন্য একজন ছিল, তার কাছে ধোকা খেয়েছিল বলে তখন পাঠার দিকে এগিয়ে গেছিল সেই ছেলেকে জ্বলানোর জন্য, আর পরে গিয়ে এমন মেশা মিশে গেছে, ভাব দেখা পাঠাকে কাউকেই ভালোবাসে না। আর রিমি যদি খারাপ হয়, রিমির মার যদি শিক্ষা খারাপ হয়, তাহলে ঈশানীর মা তো শিক্ষাই দিতে পারেনি, তাই জন্য মাকেও বসে বসে হুমকি দেয় ওপেন লাইভে, ওপেন ভিডিওতে। ওই সময় কম করেনি, এখনই বলো যে আওয়াজ কি গলার ওইটুকু। অ্যাকচুয়ালি কি বলতো, ওর রিমির মা, রিমি একটু বোল্ড তো, মানে যেটা করে সেটা সামনে করে। আর কিছু কিছু মানুষ আছে যেমন ঈশানীর মা, তারা ভালো মানুষের মুখে সেজে থাকে, আমাদের মতো নেই কেউ, আমরা ঢাকা পোশাক পরি, ঘোমটা দিয়ে থাকি, তাদের মধ্যেই দেখবা এই যে রিমির মা তার থেকেও ডবল হয় অসভ্যতামি। এরা কিন্তু অসভ্য না, এরা যা করেছে সামনে করেছে। আর ঈশানী বলে মেয়েটা দিনের পর দিন সত্যি সেজে থেকেছে আর ছেলেগুলোর জীবন নষ্ট করেছে। তখনও বলেছিল যে আমাদের উকিল বলেছে যা হয়ে গেছে সেসব নিয়ে ওয়াইটিতে না আসে। তারপরে কি হলো, মেয়েটা কিন্তু প্রথম দিকে লাইভ করতে সবাই ভাবতো মেয়েটা খুব ভালো, ঠান্ডা, তারপরেই রূপটা সবার সামনে নিয়ে আসে। এই যে ডিভোর্সের অ্যাপ্লাই করে বলছে না ডিভোর্স ডান, কিছুদিনের অপেক্ষা, আবারও ঈশানীর সাথে পাঠাকে দেখতে পাবে তোমরা। এটা প্ল্যান চলছিল যে যাতে রিমি সরে যায়, ঈশানীও আবার এই সৌরভকে লাথি মেরে এর কাছে। কেন বলছি, ওই ঈশানী কিন্তু ওই সময় বলেছিল তুই তো ওকে জোর করে বিয়ে করিস, আমাকে জোর করতে হয় না, আমার কাছে আমারটা ফিরে আসবি। এটা আমরা যখনই যেটা বলি সেটাই হয়, সেটা আমাদের নাম হয় না, তোমরা লিখে রেখো এই জিনিসটাই। শিবধামে গিয়ে ধাগাটা হাতে এমনি এমনি বেঁধে এসেছিল না, এইসব মেয়েরা হচ্ছে এমনি না পারলে তখন গিয়ে এসব বাবা ঠাকুর তাদের হেল্প নিয়ে এই এখনকার দিনে শুরু হয়েছে। আগে তো আমরা বিশ্বাসই করতাম না টুকটাক কি জিনিস হয়, এইসব করে হাসিল করবো। তো কদিন জোড়া কথা বলছে 6 মাস, আর 6 মাসের ওপরে যায় না এগুলো। তো অনেকে বলে যে বাঙালিরা করে, এটা অনেক জায়গায় চলিয়ে গেছে, শুধু বাঙালিরা না। আর এইটাই যে মাইন্ডে ঢুকিয়ে নিয়ে পুরো জেনারেশনটা খারাপ হচ্ছে। কারণ ওই কিছুদিনের সুখের জন্য যে মানে মন্ত্র পাঠ করা বলে না তান্ত্রিকগিরি, ওতে কোনো লাভ হয় না, কারণ কিছুদিন পরে গিয়ে আবার সেই যাকে তাই অবস্থা। আমি পিঙ্কি আর রিমি দুজনকেই বলবো, মেয়েকে মানুষ করেছো যেভাবে, তোমার স্বপ্ন সত্যি ওই সময়টা যা হয়ে গেছে ভুলে যাও ওই কটা বছর। এবার মেয়ে যে পথে যেতে চাইছে, তুমি গাইড হিসেবে ওর সঙ্গে থেকে, তোমার হাজবেন্ড আছে, ওকে মানুষের মতো মানুষ করো। সত্যি একটু মানে আমরা যদি আমাদের কথা রাখতে চাও, বারবার বরের কাছে ফেরত গেছে, অনেকে বলতো না পাগল নয়, তোমরাও ভেবে দেখো, ভালোবাসা মেয়ে বিয়ের পরে হাজবেন্ডই করে, প্রতিটা মেয়ে চেষ্টা করে সংসারটাকে বাঁচানোর, যখন লাস্ট পর্যন্ত দেখে যে সংসার আর টেকার নয়, তখন গিয়ে ছাড়ে। ওর কোনো দোষ নেই তো, এরকম অনেক মানুষকে দেখেছে হাজবেন্ডের জন্য বাবা মার সাথে ঝগড়া করে, এমনকি ফ্যামিলি সবার সাথে মুখ ফিরিয়ে নেয় যে একমাত্র তাকেই চাই, তো ও সেটাই করে। এখনকার দিনের ছেলেদের দেখছি অনেক জায়গায়, আমার চোখের সামনে অনেক হচ্ছে, বিয়ে হওয়ার পরেই মেয়ের মাকে যেন মরে যেতে হবে এরকম হাবভাব, মানে মেয়ের মার সঙ্গে মেয়ে কথা বললে দোষ, মেয়ের মা দুটো কথা বললে দোষ, তখনই ছেলের বাড়ির মনে হয় ওই বোধহয় আমাদের বাড়ির সব কথা চলে যাচ্ছে। আদৌ কিন্তু তা নয়, কারণ মেয়ের মারা গুনাহ করেও ঢুকতে চায় না। তারা রাখবেই কেন সেভাবে? আমার একটাই কথা, তারা কি এমন করে যে তাদের মনে ভয় যে মেয়ে হয়তো সব বলে দিচ্ছে। তা তোমরা জানো যখন রিমি গেল তখন ঈশানী হাত কেটেছিল, সেই সময় পারতো তো রিমি না যেতে, সেই সময় বরের সঙ্গে পুরো ওদের বাড়ি পর্যন্ত গেছে। এমনকি ঈশানীর ব্যাপারে এটাও রিমি বলেছে যে বিয়ে হয় যেদিন ওদের ফুল সজ্জা রিসেপশনের দিন, সেদিন পর্যন্ত ওই মেয়ে ছাদ থেকে ঝাঁপ দেবে বলে হুমকি দিয়েছিল পাঠাকে, যার জন্য নতুন বউকে ছেড়ে ছুটেছিল ওই বাড়িতে। তাহলে ঈশানী বলে মেয়েটা কতটা অসভ্য, তাহলে তোমরা বুঝতে পারছো। চুপে বল, তাহলে তুই ছেড়েছিলিস কেন? তোর যদি ওই বরের প্রতি এতই টান, তাহলে ছেড়েছিলিস কেন? রিমির কোনোদিন হতেই দিসনি, কারণ তোরা সবাই মিলে ওকে ঘিরে রেখেছিস। আর পাঠা এমন একখানা বোকা ছেলে, ও বোঝেই না যে ওর জীবনে লক্ষ্মী কে আর অলক্ষ্মী কে। যে লক্ষ্মী ছিল তাকে পায়ে ঠেলেছে, তো পুরো লাথি মেরে তাড়িয়েছে। তোরও এবার দেখবি উল্টো কিন্তু শুরু হবে। না কেন পাঠা, তুই কোনো কিছুতে স্থির থাকতে পারবি না, এখনো নেই, তুই ভেবে দেখিস, এখনো কিন্তু তুই স্থির নয়। আর এখন কি বলছিস আমি চ্যানেলটার বেশি দিন রাখবো না? রাখবি না নাকি আবারও তোর চ্যানেলের উপরে টার্গেট হয়েছে? আর টার্গেটটা কে করবে বলতো? ওই যে যাদেরকে খুব মাথায় তুলেছিলি, ওই চক্রবর্তী ম্যাডাম, তাদের দলের যারা আছে, ওরাই বললো তো, বলছে তোর চ্যানেল ফিরিয়েছি, তুই যেটা করলি তোর চ্যানেল আবার সরবে। ওই জন্যই ভয়ের চোটে বলছিস আমি আর ওয়াইটিতে থাকবো না।
কোনো ভালো ইভেন্টে তোকে ডাকে? তোর এই কন্ট্রোভার্সির কারণে তুই ছোট হয়ে গেছিস সবার কাছে। তোর সাথে যে ফ্রেন্ডসরা ছিল তারা দেখ বিয়ে করে সেটেল হয়ে গেছে, বেবি হয়েছে, সুখে সংসার করছে সব, আর তোর অবস্থা দেখ, দুটো বউ টেকাতে পারবি না। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, রিমিকেও বলবো, পাঁঠাকেও বলবো, যে রিমি তো নিজের লাইনে চলে গেছে, ও আর তোর দিকে হয়তো ফিরবে না, কারণ ও মন ঠিক করে নিয়েছে। আর তোকে বলি, যদি তুই নিজেকে মান সম্মান চাস, তাহলে চ্যানেল ফ্যানেল উড়িয়ে নিজের মতো দাঁড়াতে শেখ। আদৌ তুই তোর জীবনে ভালো মনে হবে না, কারণ তুই লক্ষ্মীকে পা দিয়ে ঠেলেছিস। আর 6টা মাস না কাটা পর্যন্ত তো কিছু বলা যায় না, কারণ এটা স্বামী স্ত্রীর ব্যাপার। যদি তোদের দুজনেরই লেখা থাকে একসাথে থাকা, কেউ আটকাতে পারবে ওই যে না। বললি না যে দুজনেই দুজনের জন্য ভুল ছিলাম, এটা তুই ডিসাইড করার কেউ নয়, ওপরওয়ালা ডিসাইড করবে। লাস্টে গিয়ে আবারও রিমির সাথেই না তোর মিল হয়, এটা লিখে কারণ রাখিস। রিমি হয়তো বলবে যে না আর কোনোদিন নয়, এটা ভুল কথা। আবারও হয়তো দেখা গেল ওপর থেকে যদি তোদের দুজনে লিখে রাখে, তোদের দুজনেরই মিল হবে। তো চলো, অনেকটাই বলে ফেললাম। যদি ভালো লাগে, অনেকদিন পরে আবার একটু কন্ট্রোভার্সি দিলাম, তাহলে লাইক কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করো। চলো এখানেই এড end করো। করছি।